চাঁদা একটু করে দাও আমাকে যে ইয়াদ সেটা একটু করে দিও আমাকে ইয়াটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। আজকে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়, অর্থাৎ যে মূলধন চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। একটা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ফাতিমা আছে, সালাম দিয়েছে। তালহা আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। সুভা আছে, সুভা নূর সালাম দিয়েছে। ভালো আছি আলহামদুলিল্লাহ। আরাফাত আছে, কেমন আছে? ভালো আছি। ইপু আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ফরহাদ বলছে সালাম দিয়েছে। ওকে। পূজা দেই আছে আমাদের সাথে, কেমন আছে? ভালো আছি ভাইয়া। তো আমরা পড়বো আজকে এখান থেকে শুরু করব যে মূলধনের গতিশীলতা বা মোবিলিটি অফ ক্যাপিটাল। এই জায়গা থেকে আমরা শুরু করবো আর কি আজকে ক্লাস, ঠিক আছে? তো সবাই দ্রুত জয়েন করে ফেলো, সবাই দ্রুত চলে আসো। আমাকে মেসেজ দিছিলা? আচ্ছা, আবার একটু মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে আমি দেখবো কি মেসেজ দিছিলা, বলো। আরিফুল ইসলাম সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ফরহাদিয়া প্রভা সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আরাফাত আছে, ভালো আছি। ভালো আছি প্রভা। শুভ আছে, শুভ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। গোল্ডেন ব্যাচে কি সবকিছু বেসিক থেকে শুরু হবে? অল সাবজেক্টে বেসিক থেকে শুরু হবে? হ্যাঁ, সবকিছু একদম বেসিক থেকে শুরু হবে এবং সবকিছু পড়ানো হবে গোল্ডেন ব্যাচে। ওকে, বেসিক থেকে শুরু হবে এবং সবকিছু একদম শুরু থেকে পড়ানো হবে। আচ্ছা, সো চলো আমরা শুরু করি আজকে ক্লাসটা। মূলধনের গতিশীলতা বা মোবিলিটি অফ ক্যাপিটাল, আমরা এই টপিকটা আলোচনা করব। আচ্ছা ভাই আমি আপনার ক্লাস করে 96 পেয়েছি, কনগ্রাচুলেশনস। সুরমা, সুরমা তোমার নাম? আচ্ছা, এইভাবে করে লিখো কেন তোমার নাম? মাঝখানে স্পেস দিয়ে SU, তারপর আর বড় হাতে লিখছো, আবার MA লিখছো। এগুলো মানুষ পড়তে পারে? এগুলো কেমন নাম লেখা? সুরমা বলছে 96 পেয়েছে, কনগ্রাচুলেশন তোমাকে। তো কোন কলেজে তুমি সুরমা? ফয়সাল বলছে ভাইয়া ফার্স্ট এবং ফার্স্ট পার্টে 9-10 শেষ করতে হবে না। বুঝি না তোমার কথা। আজকে এমসিকিউ একটা, সিকিউ এর আনসারের অপশন ছিল না। ও আচ্ছা। তারপর মীরা বলছে আচ্ছা মীরা, তুমি আমাকে আবার দিও হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তাবাসু বলছে গোল্ডেন ব্যাচে ভর্তি হওয়ার পর ডিসকাউন্টের পরে ওইটাই। তুমি যে গোল্ডেন ব্যাচে ভর্তি হয়েছো ডিসকাউন্টের দেওয়ার আগে যেটা ছিল পরে সেটা ছিল, কারণ ওইটা প্রথম 100 জনের জন্য ডিসকাউন্ট ছিল। শিমু, তুমি তো 1800 টাকা দিয়ে ভর্তি হয়েছো না? সরি, হ্যাঁ 1800 টাকা দিয়ে ভর্তি হয়েছো। কোয়েলেগা বলছে স্যার অ্যাডমিশন প্রোগ্রামে কি শুধু সিইউ এর জন্য প্রিপারেশন নেওয়া হয় নাকি ডিইউ এর জন্য? ডিইউ এর জন্য, সিইউ এর জন্য দুইটাই নেওয়া হয়। দুইটাই, আমাদের দুইটা কোর্স আছে। দুইটা বলতে সব বিশ্ববিদ্যালয় কভার হবে আর কি। ওকে, ফটিকছড়ি কলেজ বলছে। সরি, কি বলছো? প্রিন্সিপাল কাজী ফারুকি কলেজ। আচ্ছা, গোল্ডেন ব্যাচের সব সাবজেক্ট থাকবে। তোমার ব্যবসা শিক্ষা মানবিকের সব সাবজেক্ট থাকবে। ব্যবসা শিক্ষার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, বাংলা, ইংরেজি, আইসিটি। আর মানবিকে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি এবং তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে মানবিকে হচ্ছে সিভিক্স, সোশিয়োলজি, ইসলামিক হিস্ট্রি, ভূগোল এবং লজিক, একটা হচ্ছে সাইকোলজি, মনোবিজ্ঞান, এগুলো থাকবে। চলো আমরা শুরু করি। মূলধনের গতিশীলতা, মোবিলিটি অফ ক্যাপিটাল বলতে আমরা আসলে কি বলছি? এই গতিশীলতা ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হয়?
গতিশীল মানে হচ্ছে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায়, সেটাকে আমরা বলি মোবিলিটি বা গতিশীলতা। আর মূলধনের গতিশীলতা বলতে এই যে মূলধনের স্থানান্তরকে বোঝায়। তবে আমি যদি সুন্দর করে বলি মূলধনের গতিশীলতা কাকে বলে সংজ্ঞা বলো, তাহলে এইভাবে হবে যে মূলধন এক কারবার হতে অন্য কারবারে এক স্থান থেকে অন্য স্থানে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হতে পারে। মূলধনের এই ধরনের স্থানান্তরকে মূলধনের গতিশীলতা বলে। মূলধনের গতিশীলতাকে মোট 3 ভাগে ভাগ করা যায়। মূলধনের গতিশীলতাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। তো আমরা এটা এখানে কি করব, আজকে আলোচনা করবো আর কি। ঠিক আছে, সো কি বলছি যে মূলধনের গতিশীলতা হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটা একটু পরে দেখাচ্ছি, আগে আমরা এটা মুখস্থ করি। মূলধনের গতিশীলতা কাকে বলে এটা একটু সময় মুখস্থ করো। ঠিক আছে, মূলধনের গতিশীলতা বলতে কি বোঝায়? মূলধনে এক কারবার হতে অন্য কারবার এক স্থান থেকে অন্য স্থানে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা যায়। মূলধনে এরকম স্থানান্তরকে মূলধনের গতিশীলতা বলে। এটা একটু মুখস্থ করো সবাই, মূলধনের গতিশীলতা কাকে বলে এটা মুখস্থ করো। 1 2 3 4 করেছি, তাহলে কোনো প্রবলেম নাই। তুমি এই চ্যাপ্টার করতেছো, করো, সমস্যা নাই। তুমি আগের ক্লাসগুলো একটু করে ফেলিও, যে ক্লাসগুলো তুমি মিস করছো। কেমন? চতুর্থ অধ্যায় কিছু এমসিকিউ সমস্যা তুমি ছবি দিলে আমাকে হোয়াটসঅ্যাপে দিও, আমি সলভ করে দিব। কেমন? তাহলে আমরা সবাই একটু মুখস্থ করি যে মোবিলিটি অফ ক্যাপিটাল বা মূলধনের গতিশীলতা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। একটু মুখস্থ করে ডান লিখবা, মুখস্থ হয়ে গেলে ডান লিখবা। আরাফাত আমার কেমন? ভাইয়া আমি ফার্স্ট পার্টের 9 10 চ্যাপ্টার শেষ করতে হবে, ফাইনাল এক্সামে আছে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা করতেছি তো। 9 10 অধ্যায় তুমি 10ম অধ্যায় ইউটিউবে আমাদের ক্লাস আছে, তুমি চাইলে সেগুলো দেখতে পারো। আপাতত 9ম অধ্যায় 2টা ক্লাস আছে, ওগুলো দেখতে পারো। 10ম অধ্যায়টা ফুল আছে, ওটা তুমি দেখে নিতে পারো আপাতত ইউটিউব থেকে। গোল্ডেন ব্যাচে সব পড়ানো হবে, একদম শুরু থেকে সব পড়ানো হবে। তবে আমরা শুরুতে হচ্ছে প্রথম পথের শেষের দিক থেকে অথবা সেকেন্ড পার্ট থেকে শুরু করব, যাতে এরপর ফার্স্ট পার্টের বাকি অংশটুকু পড়বো আর কি। ফার্স্ট পার্ট যেগুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো সেগুলো পরে দিয়ে পড়বো, শেষের দিকে পড়বো, কারণ তোমরা একবার পড়ছো সেগুলো, সেজন্য। তাহলে আমরা সবাইকে মুখস্থ করি, আমরা সবাই পড়বো। মূলধনের গতিশীলতা বলতে মূলধন এক কারবার হতে অন্য কারবার বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হতে পারে। মূলধনের এই ধরনের স্থানান্তরকে আমরা বলি মূলধনের গতিশীলতা বলি। এই মূলধনের গতিশীলতা মূলত 3 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, হ্যাঁ, ভৌগোলিক গতিশীলতা। 2 নম্বর হচ্ছে কারবারগত গতিশীলতা। 3 নম্বর হচ্ছে স্তরগত গতিশীলতা। আমরা ফার্স্ট অফ অল কথা বলি ভৌগোলিক গতিশীলতা কাকে বলে। ভৌগোলিক গতিশীলতা আবার 2 ধরনের হয়। শোনো আবার বলছি, মূলধনের গতিশীলতা 3 প্রকার মেইনলি। 1 ভৌগোলিক গতিশীলতা, কারবারগত গতিশীলতা, স্তরগত গতিশীলতা। আর এই ভৌগোলিক গতিশীলতা আবার 2 প্রকার। 1 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা, আরটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। অভ্যন্তরীণ গতিশীলতা মানে কি? অভ্যন্তরীণ গতিশীলতা মানে হচ্ছে দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে, হ্যাঁ, অতিরিক্ত মুনাফার আশায় মূলধন স্থানান্তর করলে তাকে আমরা মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলি। যেমন ঢাকা থেকে মূলধন রাজশাহীতে স্থানান্তরের মাধ্যমে বিনিয়োগ করা হলে তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলবে। অর্থাৎ একটা দেশের এক স্থান থেকে অন্য স্থানে অতিরিক্ত মুনাফার আশায় যখন মূলধনকে নিয়ে যাবে বা মূলধন বিনিয়োগ করবে, তখন সেটাকে আমরা বলি অভ্যন্তরীণ গতিশীলতা। মানে একই দেশের মধ্যে থাকবে, দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অতিরিক্ত মুনাফার আশায় মূলধন স্থানান্তর করলে তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলে। যেমন ঢাকা থেকে মূলধন রাজশাহীতে স্থানান্তরের মাধ্যমে বিনিয়োগ করা হলে তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলে। এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বর বলছে আন্তর্জাতিক গতিশীলতা। আন্তর্জাতিক গতিশীলতা মানে কি? বলছে এক দেশ থেকে অন্য দেশে অতিরিক্ত মুনাফার আশায় মূলধন স্থানান্তর করলে তাকে মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা বলে। অর্থাৎ একটা দেশ থেকে অন্য দেশে যখন আমরা মূলধনকে নিয়ে যাব, সেটাকে আমরা বলবো যে আন্তর্জাতিক গতিশীলতা হচ্ছে এখানে মূলধনের। সাইকোলজি অ্যাড হবে, হ্যাঁ সাইকোলজি এই কোর্সটা অ্যাড হচ্ছে।
আমাদের সামনে যে গোল্ডেন ব্যাচ আছে সেই কোর্সে তোমাদের সাইকোলজি অ্যাড হবে, তোমাদের সাইকোলজি রিহার্সাল নেবে, তোমাদের যে যুক্তিবিদ্যা, তোমাদের যে রাশিদুজ্জামান মোনা স্যার আছে উনি হচ্ছে তোমাদের সাইকোলজি নেবে, ঠিক আছে? তো ওনার ক্লাস তো করছো তোমরা। তাহলে কি বললাম, অভ্যন্তরীণ গতিশীলতা মানে হচ্ছে দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে যখন আমরা মূলধন স্থানান্তর করবো সেটাকে বলা হবে অভ্যন্তরীণ। আর আন্তর্জাতিক হচ্ছে দেশের সীমানা পেরিয়ে, মানে এক দেশ থেকে যখন অন্য দেশে আমরা মূলধনকে স্থানান্তর করবো অতিরিক্ত মুনাফা আসে, সেটাকে আমরা আন্তর্জাতিক গতিশীলতা বলি। ওকে ফাইন। এরপর চলে সেই কারবারগত গতিশীলতা, অর্থাৎ এক ব্যবসা থেকে অন্য ব্যবসায় বা এক শিল্প থেকে অন্য শিল্পে মূলধন স্থানান্তর করলে তাকে আমরা কারবারগত গতিশীলতা বলি। মনে করো যে কেউ একজন হচ্ছে চামড়া শিল্পে, সে মনে করেন তার একটা ব্যবসা আছে, চামড়া ব্যবসা, চামড়ার সে ব্যাগ বানায় বা এরকম কিছু। সো সেখানে সে মুনাফা করতে পারছে, সে টাকা জমাইছে, ওই টাকা সে যদি আবার তৈরি পোশাক শিল্পে অথবা মেডিসিন শিল্পে বা ওষুধ শিল্পে যদি সে স্থানান্তর করে এবং সেখানে যদি ইনভেস্ট করে, তখন সেটাকে আমরা বলবো যে এখানে কারবারগত গতিশীলতা হয়ে আছে। অর্থাৎ এক ব্যবসা থেকে অন্য ব্যবসায় বা এক শিল্প থেকে অন্য শিল্পে মূলধনের স্থানান্তর হলে সেটাকে আমরা কারবারগত গতিশীলতা বলি। লাস্ট হচ্ছে স্থলগত গতিশীলতা, এটা 3 নম্বরে। স্থলগত গতিশীলতা মানে কি? মানে হচ্ছে যখন আমরা কোন একটা, হ্যাঁ দেখো, চলতি মূলধন যদি স্থায়ী মূলধন ব্যয়ে ব্যবহার করা হয় তখন তাকে চলতি মূলধন স্থায়ী মূলধন রূপান্তরিত হয়। মানে চলতি মূলধন যদি স্থায়ী মূলধনে ব্যয়ে ব্যবহার করা হয় তখন সেই চলতি মূলধনটা স্থায়ী মূলধন হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের বা এভাবে এক প্রকার মূলধন থেকে অন্য প্রকার মূলধনের রূপান্তরকে মূলধনের স্থলগত গতিশীলতা বলা হয়ে থাকে। বিষয়টা তো এরকম, একটা এক্সাম্পল না, দেখো এখানে কি বলছে, একটি যন্ত্রপাতি কেনা হলো 1 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, তো এটি একটি স্থায়ী মূলধন, যেহেতু যন্ত্রপাতি কিনছে এটা আমাদের স্থায়ী মূলধন। এরপর চলতি মূলধন 20,000 টাকা দিয়ে যন্ত্রপাতির মেরামত করা হলো। তাহলে দেখো, আমরা যন্ত্রপাতি কিনছি 1 লক্ষ টাকা দিয়ে, তো এটা মেরামত করার জন্য আরো 20,000 টাকা খরচ করছি। মেইনলি কিন্তু এই 1 লক্ষ টাকা হচ্ছে স্থায়ী মূলধন আর এই 20,000 টাকা হচ্ছে চলতি মূলধন। আলাদা করে যদি বলি, 10,000 টাকা হচ্ছে 1 লক্ষ টাকা স্থায়ী মূলধন আর 20,000 টাকা হচ্ছে চলতি মূলধন আমি ব্যয় করছি মেরামত করার জন্য। মেরামত বাবদ যে ব্যয় সেটাকে আমরা চলতি মূলধন বলি। তো আমি যদি বলি ওই সম্পত্তির মূল্য কত, আমরা কিন্তু 1 লক্ষ টাকা বলি না। সম্পত্তির মূল্য যখন কাউন্ট করি তখন সম্পত্তির মূল্য বেড়ে যায়, ওই চলতি খরচটা করার ফল সম্পত্তির মূল্য কিন্তু বেড়ে 1,20,000 হয়ে যাবে। অর্থাৎ যেটা চলতি মূলধন ছিল 20,000 টাকা, সেটা কিন্তু স্থায়ী মূলধনের সাথে অ্যাড হয়ে টোটালি কি হয়ে গেছে, পুরোটা একটা স্থায়ী মূলধন হয়ে গেছে 1,20,000 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের একটা যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি কিনছে 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু মেরামত করছে আরো 20,000 টাকা। তো ওই যন্ত্রপাতির মূল্যটা, শুধু যদি মূল্যটা বলি সেটা স্থায়ী মূলধন, আর যেটা মেরামত করছি সেটা চলতি মূলধন। কিন্তু আমি যদি বলি এখন যন্ত্রপাতির মূল্য মেরামত করার পর কত হয়েছে, যন্ত্রপাতির মূল্য কত, তখন আমরা বলবো 1,20,000। অর্থাৎ মেরামত খরচটা সহ আমরা একসাথে বলি। তার মানে এখানে যন্ত্রপাতির মূল্য 1,20,000 আর এই 1,20,000 হচ্ছে এখন মূলধন জাতীয় হয়ে গেছে, মূলধন জাতীয় হয়ে যাবে বা স্থায়ী মূলধন হয়ে যাবে। তাই বলা হচ্ছে চলতি মূলধন যদি স্থায়ী মূলধন ব্যয় ব্যবহার করা হয় তখন চলতি মূলধন স্থায়ী মূলধন রূপান্তরিত হয়ে যায়। এই চলতি মূলধনটা স্থায়ী মূলধন ব্যবহার করার ফলে এটা টোটাল কি হয়ে গেছে, স্থায়ী মূলধন হয়ে গেছে। এই ধরনের স্থানান্তরকে, এভাবে এক প্রকার মূলধন অন্য প্রকার মূলধনের রূপান্তরকে মূলধনের স্থলগত গতিশীলতা বলা হয়। হ্যাঁ, বুঝতে পারছি? পারবো? দেখো, তাহলে আমরা কি বললাম যে মূলধনের গতিশীলতা বলতে মূলধনকে এক দেশ থেকে অন্য দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, হ্যাঁ, স্থানান্তর হতে পারে মূলধনটা। এই ধরনের স্থানান্তরকে আমরা মূলধনের গতিশীলতা বলি। এই মূলধনের গতিশীলতা 3 ধরনের, ভৌগোলিক, কারবারগত, স্থলগত। ভৌগোলিক 2 ধরনের হয়, অভ্যন্তরীণ মানে দেশের ভিতরে যখন মূলধনটা স্থানান্তর হয় তখন, আর আন্তর্জাতিক হচ্ছে যখন একটা দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের সাথে হবে, মানে এক দেশ থেকে অন্য দেশে যখন মূলধন গতিশীল হবে তখন। আর কারবারগত মানে হচ্ছে এক শিল্প থেকে অন্য শিল্প বা এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে অন্য ব্যবসা প্রতিষ্ঠানে যখন যাবে সেটা। আর স্থলগত মানে হচ্ছে যখন মুনাফা জাতীয়, যখন চলতি মূলধন যদি স্থায়ী মূলধনে ব্যয় ব্যবহৃত হয় সেই চলতি মূলধনটা বা স্থায়ী মূলধন রূপান্তর হয়ে যায়। এই ধরনের স্থানান্তরকে, এই ধরনের এক প্রকার মূলধন অন্য প্রকার মূলধনে স্থানান্তর হওয়াকে আমরা বলছি স্থলগত গতিশীলতা।
কারবার মানে হচ্ছে ব্যবসা, কারবার মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা কারবার বলি। এটা হয়েছে? ওকে, তাহলে এখানে স্থগত উৎস থাকলো। এরপরে চলে আসি, এরপর কি বলছে দেখো, বলছে যে মূলধনের গতিশীলতার নির্ধারক, মানে মূলধনের গতিশীলতা কি বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মূলধন গতিশীল হবে নাকি হবে না, বা কতটুকু হবে সেটা মেইনলি হচ্ছে এই পয়েন্টগুলোর উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে মূলধনের যোগান বা প্রাচুর্যতার উপর মূলধন গতিশীল হবে নাকি হবে না সেটা ডিপেন্ড করে। দুই নম্বর হচ্ছে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশের উপর, আঞ্চলিক সম্পর্ক বা বিশ্বায়নের উপর ডিপেন্ড করে থাকে, বাইরের দেশের সাথে কেমন সম্পর্ক সেটার উপর। হ্যাঁ, তারপর উন্নয়ন অবকাঠামোর উপর নির্ভর করে, রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করে থাকে, আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভর করে থাকে, শক্তি ও জ্বালানি সম্পদের উপর নির্ভর করে থাকে, মানব সম্পদের উপর নির্ভর করে থাকে। এইসব বিষয়ের উপর মূলধনের গতিশীলতা কি হয়ে থাকে, নির্ভর করে থাকে। ঠিক আছে, এইসব বিষয়ের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে থাকে। এই পয়েন্টগুলো একটু দেখো, এইগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো। একটু একটু তোমাদের বোর লাগবে, কারণ এই টপিকগুলো আসলে একটু বোর্ড টাইপসের, তো এগুলো তোমাদের কষ্ট করে মুখস্থ করতে আমার কিছু করার নাই। ঠিক আছে, চল আসি মূলধনের গতিশীলতার গুরুত্ব, মানে এটা কেন গুরুত্বপূর্ণ, গতিশীল কেন হইতে হবে মূলধন। এক, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, মানে আমাদের দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের মূলধন গতিশীল হলে এক দেশ থেকে অন্য দেশে, এক দেশ থেকে অন্য দেশে জেলে ভালো আর কি। দুই, কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধির জন্য এগুলো কাজে দেয়। মূলধনের গতিশীলতা কাজে দেয়। তিন নম্বর হচ্ছে উন্নয়ন সাধন, উন্নয়নের জন্য এগুলো আমাদের প্রয়োজন হয়। এবার 4 নম্বর হচ্ছে বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি, দেশের বাইরের সাথে যে বৈদেশিক বাণিজ্য, সেই বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জন্য এই মূলধনের গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসতেছে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, তারপর হচ্ছে বিনিময় হার, উচ্চতর উন্নয়ন এবং সমৃদ্ধি, অর্থাৎ আমাদের সমৃদ্ধি অর্জনের জন্য হ্যাঁ আমাদের মূলধনের গতিশীলতা প্রয়োজন। এগুলো একটু বোরিং পড়াশোনা, কারণ একটু এগুলো কিছু বলার নাই আমার, আমি যদি বোঝানোর মধ্যে থাকতে বোঝাতে পারতাম। এগুলো তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, সো এই অধ্যায়টা একদম সহজ, বলতে একদম ছোট অধ্যায় এবং সহজ অধ্যায়। ঠিক আছে, জাস্ট ফার্স্ট অফ অল তুমি এখানে ওই গত ক্লাসে আমি যা পড়াইছি, চলতি মূলধন, স্থায়ী মূলধন, ঘূর্ণায়মান মূলধন, সেগুলো একটু যদি পড়তে পারো বা মনে রাখতে পারো তাতেই এনাফ। এখন আমরা কথা বলবো মূলধনের যোগান, অর্থাৎ মূলধনের যোগান আসলে এসে থাকে কিভাবে, বা টাকা পয়সা কোত্থেকে যোগান হয় আর কি, মূলধনটা কোত্থেকে আসে। এগুলো হচ্ছে অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি সৃষ্টি করাকে মূলধনের যোগান বলা হচ্ছে। অর্থাৎ আমাদের ব্যবসা বাণিজ্যের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি যত বেশি সৃষ্টি হবে, আমাদের মূলধন তত বেশি গঠন হবে, কারণ সঞ্চয় বাড়বে। যখনই একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বেশি হয়, মুনাফা বেশি হয়, তখনই সেই প্রতিষ্ঠানের টাকা পয়সা বেশি সঞ্চয় হয়, দেন সেই সঞ্চিত টাকাটা কিন্তু একটা সময় গিয়ে মূলধনের রূপান্তর হয়ে থাকে। হ্যাঁ, তো বলছে যে কোনো দেশের মূলধন দুই ভাবে সাধারণত হয়ে থাকে মূলধনের যোগান আর কি। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে বৈদেশিক উৎস। অভ্যন্তরীণ উৎসগুলো কি কি এখানে লিখছে, অবশ্যই উৎস হচ্ছে স্বেচ্ছাকৃত সঞ্চয়, মানে নিজে নিজে তুমি যে সঞ্চয় করছো সেটা। রাজস্ব উদ্বৃত্ত, অর্থাৎ আমাদের সরকারের যদি আয় হয় 100 টাকা এবং ব্যয় হয়েছে মনে করো 80 টাকা, তার মানে সেক্ষেত্রে সরকারের আয়ের তুলনায় ব্যয় যেহেতু কম, দ্যাট মিনস এখানে তোমার সরকার একটা উদ্বৃত্ত দেখা দিবে, অতিরিক্ত উদ্বৃত্ত থাকে আগে, যেটাকে আমরা রাজস্ব উদ্বৃত্ত বলি, বা সরকারের ইনকামের একটা উদ্বৃত্ত থাকে, এটাকে আমরা রাজস্ব উদ্বৃত্ত বলছি। তারপর নিট মূলধনী আয়। হ্যাঁ, তারপর হচ্ছে নিট মূলধনী আয় মানে হচ্ছে মূলধন গত বছর কত ছিল, এখন কত হয়েছে, এটার যে পার্থক্য। হ্যাঁ, এটা বলা হচ্ছে নিট মূলধন আয়। দেন হচ্ছে বেসরকারি সঞ্চয়, অতিরিক্ত কর বা ধার্য, এবং হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, এগুলো থেকে আমাদের সরকারের অভ্যন্তরীণ, মানে একটা দেশের অভ্যন্তরীণ যে মূলধনের যোগান সেটা হয়ে থাকে। আর বৈদেশিক উৎস যদি বলি, এখানে বলতে বৈদেশিক উৎস হচ্ছে বিশ্বের বহু দেশ তাদের মূলধনের যোগানের জন্য বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট সাহায্য এবং ঋণ গ্রহণ করে থাকে। অর্থাৎ বাইরের বিভিন্ন দেশের উপর সাহায্য এবং কি ঋণের মাধ্যমে তারা বাইরের দেশ থেকে কি করে থাকে, আমাদের মূলধনের যোগান নিয়ে থাকে বা তারা পেয়ে থাকে আর কি।
হুম, এই তোমরা কি এক্সাম দিয়েছো? তোমাদের কোন চ্যাপ্টার পর এক্সাম হয়েছে আজকে? কে কত পাইছো? তোমরা এক্সাম দাও না কেন ঠিক মতো? এক্সামের ঠিক মতো দিচ্ছ না তোমরা, তো এক্সাম গুলো নিয়ে লাভ কি? তোমরা যদি ঠিক মতো এক্সাম গুলো না দাও নিয়ে লাভ কি বলো? চ্যাপ্টার 4 এর উপর, হ্যাঁ, এক্সাম গুলো ঠিক মতো প্রিপারেশন নিয়ে দিতে হবে। চলো এরপর আমরা যাচ্ছি। এরপর বলছে মূলধন গঠন বা ক্যাপিটাল ফরমেশন। তো মূলধন গঠন কিভাবে হয়ে থাকে আসলে, হ্যাঁ, আমরা একটু দেখি। এখানে বলছে মূলধন গঠন যেভাবে হয়, সাধারণভাবে যেই প্রক্রিয়ার মাধ্যমে মূলধন বৃদ্ধি ঘটে বা মূলধন বাড়ে, হ্যাঁ, তাকে মূলধন গঠন বলে। অন্যভাবে বলা যায় যেই প্রক্রিয়ার মাধ্যমে মুদ্রার সঞ্চয়, সঞ্চিত অর্থ সংগ্রহ এবং এর বিনিয়োগ ঘটে তাকে আমরা অর্থনীতিতে মূলধন গঠন বলে থাকি। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে খুব সুন্দর, বলছে 2005 সালে মূলধনের পরিমাণ ছিল 100 কোটি, মানে একটা দেশের মূলধনের পরিমাণ ছিল 100 কোটি, এবং 2006 সালে সেই মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে 150 কোটি টাকা হয়েছে। এখানে বাৎসরিক মূলধন গঠনের পরিমাণ কত? তাহলে আগে ছিল আমাদের 100 কোটি টাকা মূলধন, এখন হয়েছে 2006 সালে 150 কোটি, তাহলে মূলধন কত বৃদ্ধি পাইছে? মূলধন গঠনের পরিমাণ কত? আনসার হচ্ছে ওই পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বিয়োগ করে দাও। পরিবর্তিত মান কত? 150 কোটি, সেখান থেকে আগে ছিল 100 কোটি, তাহলে বিয়োগফল কত? 150 থেকে 100 বিয়োগ করলে আনসার হচ্ছে 50 কোটি। মূলধন গঠন হয়ে যাচ্ছে 50 কোটি, মূলধন গঠনের পরিমাণ 50 কোটি। কিন্তু আমি যদি বলি মূলধন গঠনের হার কত, তাহলে এখানে মনে রাখতে হবে পরিবর্তন করলে শুধু মূলধন গঠনের পরিবর্তন কত হচ্ছে সেটা, কিন্তু যদি বলি মূলধন গঠনের হার কত তখন তোমাকে পার্সেন্টেজে বলতে হবে। আর পার্সেন্টেজ বলার ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, আমি সূত্রটা লিখে দিই, সেটা হচ্ছে শতকরা পরিবর্তন। শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তনের সূত্র হচ্ছে এটা। এই সূত্রটা হচ্ছে মনে রাখবে তোমরা, পরিবর্তন সব ক্ষেত্রে পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক মান ইনটু 100। অর্থাৎ শতকরা পরিবর্তন বের করতে হলে তোমাকে পরিবর্তনকে প্রাথমিক মান দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি বলি এখানে এই ম্যাথের জন্য পরিবর্তন বের করতে হবে পরে, তারপর প্রাথমিক মান দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তখন শতকরা পরিবর্তন বের হবে বা কত পার্সেন্ট আমাদের মূলধন গঠন হচ্ছে, শতকরা হার কত মূলধন গঠনে সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে পরিবর্তনের পরিমাণ কত হবে? এই দেখো, পরিবর্তন মানে পরিবর্তন মান থেকে প্রাথমিক মান বের করা, অর্থাৎ 150 মাইনাস 100, এটা হচ্ছে পরিবর্তন বের হয়েছে। সেটাকে ভাগ করতে হবে কি দ্বারা? প্রাথমিক মান দ্বারা। বলে এখানে প্রাথমিক মান কত আছে? প্রাথমিক মান হচ্ছে 100। 100 দিয়ে আমরা ভাগ করব, পরিবর্তন মান থেকে প্রাথমিক মান বিয়োগ করব, এবং 100 দিয়ে আমরা কি করবো? ভাগ করবো। 100 দিয়ে কেন ভাগ করতেছি? কারণ প্রাথমিক মান কত? 100। এই যে প্রাথমিক মান 100, 100 দিয়ে ভাগ করতেছি, এবং শেষে তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে পার্সেন্টেজ বের করার জন্য। তাহলে আনসার বের হবে কত? 150 থেকে 100 বিয়োগ করে দাও, হ্যাঁ, 150 থেকে 100 বিয়োগ করে দিলে হবে 50, আর 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে ভাগ, 100 দিয়ে তুমি যদি গুণ করে দাও তাহলে তোমার আনসার বের হবে, হ্যাঁ, এটা আনসার বের হবে 50%, সরি, হ্যাঁ 50%, 50%, হ্যাঁ 50%। অর্থাৎ তুমি যদি 50কে 100 দিয়ে ভাগ করে দাও আবার 100 দিয়ে গুণ করো, তোমার আনসার বের হবে 50%। তাহলে এখানে মূলধন গঠনের হার বের করতে হলে এই সূত্র মনে রাখবা, শতকরা পরিবর্তন বা মূলধন গঠনের হার বের করতে হলে পরিবর্তনকে প্রাথমিক মান দিয়ে ভাগ করতে হবে সবসময়, যে কোনো জিনিসের। আমি যদি বলি তোমার কাছে ছিল 10 টাকা, আমি তোমাকে কিছু টাকা দিলাম, হলো 20 টাকা, তোমার যদি শতকরা পরিবর্তন কত হয়েছে? দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ছি না? দ্বিতীয় অধ্যায়ে ওই যে স্থিতি স্থাপকতা পড়ছি না, সেখানে ছিল। তো আমি যদি বলি তোমার কাছে 10 টাকা ছিল, তোমাকে আমি কিছু টাকা দিলাম, 20 টাকা হলো, তোমার শতকরা কত টাকার পরিবর্তন হয়েছে? তাহলে তুমি যেটা করবা, পরিবর্তনকে প্রাথমিক মান দিয়ে ভাগ করবে, অর্থাৎ 20 থেকে 10 বিয়োগ করবা, বিয়োগফল যে 10 সেটাকে তুমি প্রাথমিক মান 10 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে গুণ করবা, তাহলে দেখবে 100% বের হবে। অর্থাৎ 10 টাকার জায়গায় যদি 20 টাকা হয়ে যায় তোমার টাকা, তাহলে তোমার 100% টাকা চেঞ্জ হয়েছে। হুম, আমরা কি বুঝছি?
এখন কি নেট প্রবলেম করতেছে? এখন কি নেট প্রবলেম করতেছে একটু বলো তো। এবং 2011 সালে সেখানে মূলধন বেড়ে হয়েছে 600 কোটি। 600 কোটি। তা আমি যদি বলি এখানে মূলধন গঠনের পরিমাণ কত, দুইটা প্রশ্ন, একটা হচ্ছে মূলধন গঠনের পরিমাণ আর একটা হচ্ছে মূলধন গঠনের হার কত। তাহলে প্রথম কথা হচ্ছে মূলধন গঠনের পরিমাণ যদি বলি, মূলধন গঠনের পরিমাণ যদি বলি, মূলধন গঠনের পরিমাণ কত? পরিমাণ হচ্ছে, হ্যাঁ আমরা জাস্ট বিয়োগ করব, মানে মূলধন গঠনের পরিমাণ হচ্ছে 600 মাইনাস 500, মানে অতিরিক্ত কত আছে সেটা 100 হচ্ছে মূলধন গঠন, 100 কোটি টাকা হচ্ছে মূলধন গঠনের পরিমাণ। কিন্তু আমি যদি বলি মূলধন গঠনের হার কত, মূলধন গঠনের হার, তোমরা কি বের করতে পারবা মূলধন গঠনের হার কত? মূলধন গঠনের হার কত বের করতে পারবা? মূলধন গঠনের পরিমাণ হচ্ছে 600 মাইনাস 100, তার মানে 100 কোটি টাকা। আর মূলধন গঠনের হার যদি বলি তাহলে পরিবর্তনকে প্রাথমিক মান দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, মূলধন গঠনের হার বের করতে হবে। কেমনে করব? পরিবর্তন যদি বের করতে চাই 600 থেকে 100 বিয়োগ 500 বিয়োগ করবো, তার মানে পরিবর্তন বের হবে উপরে 600 মাইনাস 500, 600 মাইনাস 500, হ্যাঁ 600 থেকে 500 বিয়োগ করলে হবে মূলধন গঠনের পরিবর্তন। আর প্রাথমিক মান দিয়ে ভাগ করবো, প্রাথমিক মান কত হবে? প্রাথমিক মান হবে 100 ইন্টু 100, এখানে 100 দিয়ে গুণ করবো। 500 দিয়ে কেন ভাগ করতেছি আবার সবসময় মনে করে না এখানে 100 থাকে, এটা মনে করিও না। হ্যাঁ এখানে হচ্ছে পরিবর্তনকে প্রাথমিক মান দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, পরিবর্তন মানে হচ্ছে 600 থেকে 500 বের করলে পরিবর্তন বের হবে। আর প্রাথমিক মান কত? প্রাথমিক মান হচ্ছে 500, 100 দিয়ে গুণ করবো, আনসার বের হয়ে যাবে। তাহলে করো আনসার কত হয়? 600 থেকে আনসার বের করো, আনসার উপরে হবে 100, 100 কে 500 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করে দাও, আনসার কত হয় দেখো। আনসার মনে হয় 20% হইতে পারে, 20%। দেখা তো হয়েছে কিনা? আনসার কি 20% কিনা দেখো তো। তোমরা কমেন্ট করে থাকলে হবে না, আমি যেটা বলছি সেটা আনসার দাও। মূলধন গঠনের পরিমাণ পারবে কিনা দেখো। হয়েছে? ভাইয়া দিছেন করতেছে? তাহলে মূলধন গঠনের যদি পরিমাণ বলে জাস্ট আমরা বিয়োগ করে দিব, আর যদি বলে মূলধন গঠনের হার বের করো দেন আমরা পরিবর্তনকে প্রাথমিক মান দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে আমাদের পার্সেন্টেজে বের হয়ে যাবে মূলধন গঠনের হার কত। এই যে
তারপর আমরা চলে আসি, এরপর হচ্ছে এখানে মূলধন গঠনের উপায় বলছে, মানে আমরা কিভাবে মূলধন গঠন করতে পারবো সেটা এখানে বলছে। তো মূলধন গঠনের আসলে মেনলি তিনটা উপায় আছে। একটা হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য, অর্থাৎ মূলধন গঠন তখনই বেশি হবে একটা দেশে যখন মানুষের সঞ্চয় করার সামর্থ্য থাকবে। যেমন আমি যদি বলি একটা দেশের মানুষের ইনকাম হচ্ছে 100, হ্যাঁ, তো একটা দেশের মানুষের ইনকাম 100, এখন আমি যদি বলি সেই মানুষের ব্যয়ও কিন্তু 100 টাকা, অর্থাৎ তার খরচ হয়ে যায় 100 টাকা, তাহলে কোনো সঞ্চয় হবে না। তার যেটা ইনকাম তার ব্যয়ও যদি সেম হয় তাহলে কোনো সঞ্চয় হবে না। তাহলে সঞ্চয় কখন হয়? যখন তার ইনকাম যত, ব্যয় যদি তার তুলনায় কম হয়, তখনই তার সঞ্চয় হবে টাকা। অর্থাৎ তাদের ইনকাম ভালো হইতে হবে ব্যয়ের তুলনায়, তখনই তাদের সঞ্চয় হবে। সো সঞ্চয়ের সামর্থ্য বলা হয় এটাকে। অর্থাৎ যখন ইনকাম বেশি থাকে তখনই কিন্তু সে সঞ্চয় করতে পারবে, ইনকাম যদি কম থাকে তাহলে সে সঞ্চয় করতে পারবে না, কারণ তার বেসিক নিডস গুলো তাকে ফুলফিল করতে হবে। হ্যাঁ, সেজন্য। 2 নম্বর হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। আবার দেখো অনেক সময় দেখা যায় যে তোমার ইনকাম 100, খরচ হবে 80, 20 টাকা সঞ্চয় হবে, কিন্তু তোমার সঞ্চয় ইচ্ছাই নাই, তোমার সঞ্চয় করতে ইচ্ছে করে না। হ্যাঁ, তুমি চিন্তা করছো একদিন তো মরেই যাবো, আজকে জায়গা মারছি আজকে সব খরচ করে ফেলবো। এরকম যদি তুমি চিন্তা করো, সঞ্চয় যদি ইচ্ছা কোনো না থাকে, সঞ্চয় যদি কোনো ধরনের ইচ্ছা না থাকে, হ্যাঁ, সঞ্চয় ইচ্ছা না থাকলে সেক্ষেত্রেও কিন্তু মূলধন গঠন হবে না। আবার যদি বলি 3 নম্বর বিনিয়োগের সুবিধা, যদি বিনিয়োগের সুবিধা বেশি থাকে একটা দেশে তাহলে সে দেশে কিন্তু সঞ্চয় বেশি হবে, মানুষজন সঞ্চয়ের জন্য আগ্রহ ফিল করবে। আর বিনিয়োগের সুবিধা কম হলে মানুষজন সঞ্চয় করতে আগ্রহ কম ফিল করবে। হ্যাঁ, এটাই, এগুলো একটু এখানে বলছে, এগুলো একটু পড়ে দেখবো আমরা, ঠিক আছে? চলে আসি আমরা এরপরে। তাহলে মূলধন গঠন ডিপেন্ড করে এই তিনটার উপর, সঞ্চয় সামর্থ্য থাকতে হবে, সঞ্চয় ইচ্ছা থাকতে হবে, আর মূলধন গঠনের সুবিধা থাকতে হবে। মূলধন গঠনের সুবিধা আর কি একটু ভালো করে পড়বা, আর বিনিয়োগের সুবিধা এগুলো পড়বা। লাস্ট আর দুটো টপিক আছে, একটা হচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল দেশে মূলধন গঠনের সমস্যাগুলো, এবং হচ্ছে বাংলাদেশে মূলধন গঠন বৃদ্ধির উপায়। প্রথমে কথা বলি অনুন্নত বা উন্নয়নশীল দেশে মূলধন গঠনের সমস্যা, মানে আমাদের দেশে যদি মূলধন গঠনের সমস্যা বলো, কেন বাংলাদেশে মূলধন গঠন হয় না, তো এগুলো কিন্তু পরীক্ষায় সিকিউরিটি আসবে। একটা হচ্ছে বাংলাদেশে মানুষের স্বল্প আয়, মানুষের ইনকাম কম, সঞ্চয় প্রবণতা কম, সঞ্চয় সংগ্রহের জটিলতা। আমরা অনেক সময় দেখা যায় ব্যাংকে জমা রাখতেছি, ডিপিএস করতেছি বা জমা রাখতেছি, এই টাকা ব্যাংক তোমাকে দিতে গিয়ে কত ধরনের ঘুরাবে, একদিন আসো, কালকে আসো, পরশু আসো, এটা করো ওইটা করো, এই সমস্যা সিগনেচারের সমস্যা হয়েছে, নাম সমস্যা হয়েছে, কত কাহিনী করবে, ঠিক আছে? তো সঞ্চয় সংগ্রহে মানে জটিলতা দেখা দেয়। কারি এবং কি প্রযুক্ত জ্ঞানের অভাব, তার দক্ষ উদ্যোক্তার অভাব, উচ্চ সুদের হার, বিনিয়োগের বিরূপ পরিবেশ, কর হার হ্রাস, উচ্চ কর হার হ্রাস, প্রতিকূল রাজনৈতিক পরিবেশ। হ্যাঁ, তো এগুলো সবগুলোর কারণে বাংলাদেশে মূলধন গঠন একটু কম হয়ে থাকে। রাজনৈতিক পরিবেশ ভালো না হলে মানুষের কি জিনিসপত্রের দাম বেশি হয়, তো খরচও বেশি পড়ে যায়, এবং মানুষের মেন্টালিটি ঠিক থাকে না আর কি। এই তারপর আমরা যদি বলি এরপরে, সেটা হচ্ছে বাংলাদেশে মূলধন গঠন বৃদ্ধির উপায়, মানে কেমন আমরা মূলধন গঠন বৃদ্ধি করতে পারি। এখানে অনেক কথা বলছে, যেমন ধরো উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্পদে ভালোভাবে কাজে লাগাতে হবে। হ্যাঁ, এগুলো একটু পড়ে দেখবা। উন্নয়নের ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগের সফল বাস্তবায়নের জন্য বিনিয়োগ কার্যকরী পরিবেশ গড়ে তোলার প্রয়োজন হবে। দক্ষ উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহ করার নানা ধরনের পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রকৃত মূলধন বৃদ্ধি করা যায়। হ্যাঁ, অভ্যন্তরে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার চুক্তি ভিত্তিতে অন্যান্য দেশের, অনেক কথা বলছে বংশ, ঠিক আছে? এগুলো একটু পড়ে দেখবা। তো এই কথাগুলো যদি পড়ে দেখতে পারো তাহলে মোটামুটি আর কি পড়ে কিন্তু আসবে যে বাংলাদেশের মূলধন গঠনের উপায় কি, বৃদ্ধি কেমন করবা, বৃদ্ধি করার উপায় কি, সঞ্চয় বৃদ্ধি করতে হবে কেমন, তারপর হচ্ছে মানুষের ভোগ প্রবণতা কমাইতে হবে, বিনিয়োগের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এগুলো বানা বানা লেখা যায় যদি একটু ধারণা থাকে। এগুলো সহজ, এগুলো তোমরা পড়তে পারবা। শেষ চ্যাপ্টার আমাদের শেষ। এখানে এই চ্যাপ্টারে তোমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র এখানে টপিক পড়ে গেলে হবে না, টপিক পড়লে কিন্তু হবে না, আমি আবার বলতেছি, কারণ এখানে তোমাকে ম্যাথমেটিক্যাল যদি সলভ করতে হয়, এখানে থিওরি পড়ে তুমি ম্যাথ বুঝবা না, সেজন্য তোমাকে এই চ্যাপ্টার থেকে সিকিউ সলভ করতে হবে। তোমাদের এই ইজি ইংলিশ বইটা আছে, যাদের কাছে বই আছে, না থাকলে তোমার যে নোট বই বা তোমার যে টেস্ট পেপার আছে সেখান থেকে তোমরা পড়বা। তাহলে ষষ্ঠ অধ্যায় শেষ হলো। আমরা এখন কোন কোন অধ্যায় শেষ করছি? আচ্ছা, 1 থেকে ষষ্ঠ অধ্যায় শেষ করে ফেলছি না? এখন কি নেক্সট আমরা সপ্তম অধ্যায় পড়বো নাকি নবম দশম ওগুলো পড়বা, তোমাদের ইচ্ছা। সপ্তম অধ্যায়টা কি পড়ে ফেলবো? স্যার আমি এই কোর্সে নতুন, আজকে ফার্স্ট ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে ইমরান, ক্লাস করো।
এবং কোনো সমস্যা হলে বলবা। আর হচ্ছে আগের ক্লাসগুলো তুমি সিরিয়ালে করে ফেলবা, রেকর্ড ক্লাসগুলো এই গ্রুপের ফিউচার বা অ্যানাউন্সমেন্ট অপশন আছে। রেকর্ডের কাজ করতে হবে না? রেকর্ড ক্লাস না করে কি করবে ইয়াসমিন? ক্লাস বেশি হলে তো করতে হবে। হ্যালো, হ্যাঁ, এই তো অফিসে ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ আছে তো। হ্যাঁ, ওকে। সে বলতেছে এই জিনিস বইয়ের মধ্যে পয়সার মধ্যে টাকা লাগাইছেন, ওটাতে টাকা ধরবে কিনা? হ্যাঁ ধরবে তো। ইকোনমিক্স পড়লে তোমার গাছেও টাকা ধরবে। স্যার বলেন না প্লিজ, বিনিয়োগ কি একটু দা- উম, ধারণা ধারণা দিলে ভালো হবে। বিনিয়োগ কি বলে ধারণা দিতাম? বিনিয়োগ মানে হচ্ছে বাইরেতে তুমি, বিনিয়োগ মানে কি, মনে করো তোমার কিছু টাকা আছে, তুমি সেটা কোনো একটা ব্যবসায় খাটাইছো বা টাকাটা দিছো, বিনিয়োগ করছো, এটাকে বলা হয় বিনিয়োগ আর কি। তুমি মুনাফার আশায় কোন একটা জায়গায় টাকাকে কি করা, রাখা বা দেওয়া, এটাকে আমরা বিনিয়োগ করি। আবার মুদ্রাস্ফীতি বলতেছে, সেকেন্ড পেপারে চলে যাচ্ছে মুদ্রাস্ফীতিতে। প্রথম নবম দশমতে পড়াবো নাকি সপ্তম অধ্যায় পড়াবো? আচ্ছা, আমরা ফার্স্ট তাহলে নবম অধ্যায়টা পড়ি, সমস্যা নাই, ঠিক আছে। সালাম দিয়েছে, আনসার দিচ্ছে না, এখন কই যাইতাম আমি? তোমাদের সবার আবদার রাখতে গেলে তো আমি পাগল হয়ে যাবো। ঠিক আছে, আনসার সালাম তো অনেকবার আনসার দিছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ক্লাসটা শেষ করি। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারে একটা কাজ করো, তোমরা এখান থেকে সিকিএমসি গুলো পড়ো। নেক্সট ক্লাসে আমি এখান থেকে একটা সিকিএমসি ক্লাস নিই, এই চ্যাপ্টারের উপর সিকিএমসি ক্লাস নিব, ঠিক আছে, এই চ্যাপ্টারের উপর। ওকে, এই আর কি। থ্যাংক ইউ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।